দ্য সেকেন্ড কামিং রিটেন বাই উইলিয়াম বাটলার ইয়েটস, সংক্ষেপে WB ইয়েটস। এটা আমাদের ক্লাস 11-এর নতুন যে সিলেবাসটা হয়েছে তার ফার্স্ট সেমিস্টারের থার্ড পোয়েম, 3 নম্বর কবিতা আছে দ্য সেকেন্ড কামিং। কবিতাটা খুবই আকর্ষণীয় এবং সুন্দর একখানা কবিতা, খুব ভালো একটা ব্যাকগ্রাউন্ডে বা পটভূমিতে এই কবিতাটা লেখা হয়েছে। WB ইয়েটস যিনি 1865 সালে জন্মগ্রহণ করেছেন, 1939 সালে মারা গেছেন। সেই WB ইয়েটস প্রথম বিশ্বযুদ্ধের শেষে, মানে 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল, তার শেষে 1919 সালে যখন শেষ হয় তখন তিনি এই কবিতাটা লিখেছিলেন। কোন প্রসঙ্গে না, তিনি দেখতে পাচ্ছেন যখন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হচ্ছে তখন কিন্তু গোটা দুনিয়া জুড়ে একটা নৃশংসতা, অরাজকতা, একটা বিশৃঙ্খলা শুরু হয়েছে। তো এটাতে তিনি রীতিমতো উদ্বিগ্ন হয়েছেন। তখন তার মনে হয়েছে একটা সময় পৃথিবীতে বিশৃঙ্খলা দূর করার জন্য স্বয়ং যীশুখ্রিস্ট পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন অবতার রূপে। তিনি দুনিয়াতে একটা শান্তি শৃঙ্খলা কায়েম করার চেষ্টা করেছিলেন। তো আবার কি দ্বিতীয় আগমন হবে? যীশুখ্রিস্ট কি আবার নামবেন পৃথিবীতে এই বিশৃঙ্খলাটাকে দূর করার জন্য? এরকম একটা পটভূমিতে আমাদের আলোচ্য কবিতাটা লেখা হয়েছে। আমাদের WB ইয়েটস খুব নামকরা একজন কবি। তিনি শেলি ও বায়রনের দ্বারা তিনি প্রবলভাবে প্রভাবিত ছিলেন। তো সেই WB ইয়েটসের এই সুন্দর কবিতা আমাদের ক্লাস 11-এ পড়তে হবে। দারুণ একটা ব্যাকগ্রাউন্ডকে নিয়ে কবিতাটা। তো এই কবিতায় তিনি বিশৃঙ্খলার কথা বলেছেন যে মনুষ্যত্ব নেই, অরাজকতা ভরে গেছে, আবার কিরকম হাহাকার একটা পরিবেশ তৈরি হয়েছে। এটা হয় কিন্তু যখনই কোনো যুদ্ধ হয়, তো যুদ্ধের পরবর্তী যে সময়টা, সেই সময় কিন্তু ভালো যায় না। মানুষ খুব দুঃখে কাটায়, যন্ত্রণায় কাটায়। গোটা দুনিয়া জুড়ে কিন্তু একটা দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ে, মানুষের মধ্যে একটা রাহাজানি শুরু হয়ে যায়। তো সেরকম একটা পটভূমি নিয়ে আমাদের আলোচ্য কবিতা, যার জন্য কবি অনুমান করছেন যে যীশুখ্রিস্ট সদ্য অবতীর্ণ হবেন, তাঁর দ্বিতীয় আগমন ঘটবে এই পৃথিবীটাকে রক্ষা করার জন্য। চলো আমরা কবিতাটা সংক্ষেপে একটু পড়ে বাংলা মানে বুঝে নেওয়ার চেষ্টা করি। টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং গায়ার। এই টার্নিং মানে কি? চক্রাকারে ঘোরা। আর ওয়াইডেনিং মানে বিস্তীর্ণ। আর গায়ার মানেও কিন্তু চক্র বা বলয়। তাহলে টার্নিং অ্যান্ড টার্নিং মানে গোলাকার ঘুরতে ঘুরতে, ওয়াইডেনিং গায়ার মানে বিস্তীর্ণ এলাকায় বলয় চক্রে, মানে গোলাকার ঘুরতে ঘুরতে বিস্তীর্ণ বলয় চক্রে। দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার। তো বাজ পাখি আর শুনতে পাচ্ছে না ফ্যালকনারের কথা। ফ্যালকন মানে বাজ পাখি। তো ফ্যালকনকে যে ওড়াচ্ছে সে হচ্ছে ফ্যালকনার, মানে ফ্যালকনের মালিক হচ্ছে ফ্যালকনার। তার মানে বাজ পাখি তার মালিকের আওয়াজ আর শুনতে পারছে না। মানে পৃথিবীটা এমন একটা অবস্থায় পৌঁছেছে, তিনি বলছেন তোমরা কখনো ঘুড়ি উড়িয়েছ? তো ঘুড়ি উড়াতে গেলে দেখবে যখন ঘুড়িতে নিয়ন্ত্রণ থাকে না, তখন দেখবে ঘুড়ি চক্রাকারে ঘুরতে থাকে এবং ঘুরতে ঘুরতে একটা সময় আছাড় খেয়ে পড়ে। তো সেখানে আমাদের বর্তমান 1919 সালে WB ইয়েটস যে সময়কার কথা বলছেন, সেই সময় মানুষ সেরকম চক্রাকারে ঘুরছে, মানে তারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। মানে তাদেরকে বাঁধন কেউ আটকে রাখার মতো কেউ নেই, তাদেরকে নিয়ন্ত্রণে রাখবে, ভালো করে বুঝিয়ে শান্তিতে রাখবে, এরকম কোনো পরিবেশ আর সামনে নেই। সব কিছু বিশৃঙ্খল হয়ে গেছে, তারা অনিয়ন্ত্রিত অবস্থায়, বেসামাল অবস্থায় চক্রাকারে ঘুরছে, এরকম একটা সিচুয়েশন তুলে ধরার চেষ্টা করেছেন। ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার, মানে বাজ পাখি তার মালিকের আওয়াজ শুনছে না। মানে কি? মানুষ আর কারোর কথা শুনছে না। একটা সন্তান সন্ততির উপর নিয়ন্ত্রণ কার থাকে? তার বাবা মার। একটা ছাত্রছাত্রীর উপর নিয়ন্ত্রণ কার থাকে? তার স্কুলের। কিন্তু স্কুলে হেডমাস্টারের কথা বাচ্চারা শুনছে না, বাবা মার কথা বাচ্চারা শুনছে না। তার মানে কি? তার বাজ পাখির মালিক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে বাজ পাখির উপরে। মানে বাজ পাখি আর মালিকের কথা শুনছে না, মানে শোষিতরা আর মালিকের কথা শুনছে না। যারা নিম্ন স্তরভোগী তারা কিন্তু উচ্চ স্তরের কথা আর শুনছে না। ফলে চারদিকে কি ছড়াবে? অরাজকতা ছড়াবে, বিশৃঙ্খলা ছড়াবে। এরকম একটা পরিবেশ প্রথম 2 লাইনে বলে দেওয়ার চেষ্টা করেছেন আমাদের WB ইয়েটস। থিংস ফল অ্যাপার্ট, সব কিছু, সমস্ত জিনিসগুলো কেরম ছড়িয়ে ছিটিয়ে পড়ছে, আর সাজানো গোছানো নেই, সব ছড়িয়ে পড়ছে। দ্য সেন্টার ক্যান নট হোল্ড, কেন্দ্রবিন্দু যেটা, সে কেন্দ্র কিন্তু ধরে রাখতে পারছে না। মানে যেটা বললাম, একটা পরিবার যখন তার পরিবারের মাথা যিনি কেন্দ্র হন, তিনি যদি পরিবারকে ধরে রাখতে না পারেন না, তাহলে সেই ফ্যামিলি কিন্তু বিশৃঙ্খল হয়ে পড়বে, ছড়িয়ে পড়বে, ভেঙে যাবে। তো যেমনি করে মানব জগতের অবস্থা প্রথম বিশ্বযুদ্ধের পরে সেরকম হয়েছিল। সেন্টার কিন্তু আর ধরে রাখতে পারছে না, কেন্দ্র কিন্তু আর ধরে রাখতে পারছে না। মিয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড। মিয়ার মানে শুধুমাত্র, অ্যানার্কি মানে অরাজকতা, মানে শুধুমাত্র অরাজকতা, ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড মানে গোটা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। গোটা দুনিয়ায় তুমি যেদিকে যাও অরাজকতা শুরু হয়ে গেছে। তোমরা আরো মজার কথা শুনবে, 1919 সালে এই কবিতা লেখা হয়েছিল। তোমরা আজকে 2024 সালে দাঁড়িয়ে যদি বিচার করো না, আজকেও তুমি অনেকটা এরকম সিচুয়েশন দেখতে পাবে। আজকে এরকম একটা অরাজকতা চারদিকে ছড়িয়ে পড়েছে। মানে একটা শ্রেণীর মানুষ আছে যারা আরেকটা শ্রেণীর মানুষের উপর শোষণ চালিয়ে যাচ্ছে, অত্যাচার চালিয়ে যাচ্ছে, তার শোষিতরা ক্রমশ শোষিত হয়ে যাচ্ছে। এই জিনিসটা কিন্তু আমরা 2024 সালে দাঁড়িয়ে আজকেও দেখতে পাচ্ছি। তবে আমরা আজকে বিচার করবো 1919 সালে যখন WB ইয়েটস এই কবিতা লিখছেন। তো তোরা পড়তে পড়তে কোথাও না কোথাও আজকের যুগের সঙ্গে, আজকের অবস্থার সঙ্গে মিল খুঁজে পাবে। তো মিয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড, অরাজকতা ছড়িয়ে পড়েছে গোটা দুনিয়া জুড়ে। দ্য ব্লাড ডিমড টাইড ইজ লুজড। ব্লাড ডিমড মানে কি? রক্ত শোণিত, রক্ত স্নাত। টাইড মানে প্রবাহ, জোয়ার। ইজ লুজড মানে আলগা হয়ে গেছে। মানে চারদিকে তুমি রক্তের স্রোত দেখতে পাবে, রক্তের প্রবাহ দেখতে পাবে। এখনো তুমি আজকে 2024 সালে দাঁড়িয়ে খবর কাগজে দেখো,
অনেক খবর কাগজে তুমি খুনের ছবি, খুনের খবর প্রত্যেকদিন কম বেশি পাবে। মানে মানুষ খুন করাটা এখন জলভাত হয়ে গেছে। যেখানে সেখানে আমরা খুনের খবর, অ্যাক্সিডেন্টের খবর এগুলো দেখতে পাই। রক্তের প্রবাহ আমরা সর্বত্র দেখতে পাচ্ছি, যেটা 1919 সালে ডব্লিউবি ইয়েটস দেখেছিলেন। আর তখন তিনি বলছেন রক্তের প্রবাহ, রক্তের স্রোত চারিদিকে আলগা হয়ে গেছে। অ্যান্ড এভরিওয়ার দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইজ ড্রাউন্ড। এই যে ইনোসেন্স মানে কি নিষ্পাপ, একটা সমাজে কিছু মানুষ থাকতো যারা নিষ্পাপ হন, তারা কোনো পাপের ধার ধারেন না, তারা কখনো অন্যায় কাজকে প্রশ্রয় দেন না। তো সেই ইনোসেন্স কিন্তু এখন ড্রাউন্ড, ডুবে গেছে। এখন ইনোসেন্স মানুষ তুমি পাবে না। 1919 সালে দাঁড়িয়ে ডব্লিউবি ইয়েটস এই কথা বলছেন যে ইনোসেন্স মানে নিষ্পাপ যে জিনিসটা সেটা বিসর্জন হয়ে গেছে, জলে ডুবে গেছে। দ্য সেরিমনি অফ ইনোসেন্স মানে ইনোসেন্সের যে উৎসব, নিষ্পাপতার যে উৎসব, সরলতার যে উৎসব, তার কিন্তু বিসর্জন হয়ে গেছে, সেটা আর নেই। চারিদিকে শুধু বেইমানি আর চিটিংবাজি আর খুন, ছিনতাই, চুরি, ডাকাতি, ধর্ষণ, এই জিনিসের খবরে গোটা দুনিয়া ভরে গেছে। তো ইনোসেন্সের যে দুনিয়া সেটা কিন্তু বিসর্জন হয়ে গেছে। দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন। কনভিকশন মানে কি? ভালো বিশ্বাস। সে ভালো বিশ্বাসের এখন প্রচণ্ড বড় অভাব। ল্যাক মানে অভাব, ভালো বিশ্বাস এখন নেই, ভালো বিশ্বাসের অভাব। এখন মানুষ মানুষকে সন্দেহ করে, কেউ কাউকে আর বিশ্বাস করতে পারে না। তো কনভিকশনের কিন্তু ল্যাক দেখা দিচ্ছে, মানে অভাব দেখা দিচ্ছে। হোয়াইল দ্য ওয়ার্স্ট আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি। আর ওয়ার্স্ট মানে খারাপ কিছু, সমাজে যা কিছু খারাপ তারাই একমাত্র রাজত্ব করছে, ঘুরে বেড়াচ্ছে প্যাশনেট ইন্টেন্সিটি নিয়ে, তাদের আবেগ তাড়িত মনোভাব নিয়ে। দেখবে সমাজে এখন দালাল, চোর, ডাকাত, খুনি, মাফিয়া, এদের রাজত্ব। আর তারাই গোটা দুনিয়ায় তাদের আবেগ তাড়িত যে মনোভাব, আবেগ তাড়িত যে হৃদয়, সেটা গিয়ে গোটা দুনিয়াতে কায়েম করে চলেছে। যেটা আমরা 1919 সালে ডব্লিউবি ইয়েটসের হাত ধরে দেখলাম, তখন সমাজ এরকম ছিল। আজকে 2024 সালে আমরা কোনো না কোনোভাবে একই রকম মিল দেখতে পাচ্ছি। তার মানে এখান থেকে ডব্লিউবি ইয়েটস খুব চিন্তায় পড়লেন যে সমাজ কিন্তু ভালো জায়গায় নেই, সমাজ কিন্তু ক্রমশ খারাপ জায়গায় পৌঁছাচ্ছে, একটা দুর্নীতির কবলে পড়ছে, একটা অরাজকতার কবলে পড়ছে, বিশৃঙ্খলা গোটা দুনিয়াতে ছেয়ে পড়ছে। এইভাবে আমাদের 8 লাইনের প্রথম স্ট্যাঞ্জা ছিল, সেটা আমরা শেষ করলাম। এবার আমরা সেকেন্ড স্ট্যাঞ্জায় প্রবেশ করব। শিওরলি সাম রিভিলেশন ইজ অ্যাট হ্যান্ড। নিশ্চিতভাবে কিছু কিন্তু উন্মোচন আসন্ন। মানে এই রকম দুর্নীতি চলা মানে কি? এরপরে কিছু একটা ভালো সময় আসবে, কিছু একটা আগমন ঘটবে, কিছু একটা উন্মোচন হবে, কিছু একটা অবতারের আগমন ঘটবে। তো এরকম নিশ্চিতভাবে নিশ্চয় কোনো রিভিলেশন আসতে চলেছে। আমরা বলি না, একটা বাংলায় ভাব সম্প্রসারণ তোমরা পড়েছ, মেঘ দেখে কেউ করিস না ভয়, আড়ালে তার সূর্য হাসে। তো যখন আকাশে কালো মেঘ আসে আমরা ভাবি কি এর পরে নিশ্চয়ই একটা ভালো সময় আসবে। মানুষের জীবনে তুমি খারাপ সময় আসে, তো সেই খারাপ সময় কেটে গেলে আবার ভালো সময় আসে। তো এখন খারাপ সময় চলছে, অরাজকতা চলছে, বিশৃঙ্খলা চলছে, মানুষের খুন হচ্ছে, রক্তের প্রবাহ চারিদিকে দেখা যাচ্ছে। তো এর মুক্তি তো ঘটবে, তা নিশ্চিতভাবে কোনো একটা মুক্তি আসন্ন, নিশ্চিতভাবে কোনো উন্মোচন আসন্ন, আর নিশ্চিতভাবে কোনো পুনরাগমন আসন্ন। শিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড। আর নিশ্চিতভাবে দ্বিতীয় আগমন আসন্ন। দ্বিতীয় আগমন মানে একটা সময় পৃথিবী যখন অনিয়ন্ত্রিত ছিল, বিশৃঙ্খলা গ্রাস করে ফেলেছিল, সে সময় যীশু খ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন, তিনি প্রথম আগমন ঘটিয়েছিলেন, ফলে পৃথিবীতে তিনি মানবতার সঞ্চার ঘটিয়েছিলেন। এখন যীশু খ্রিস্ট মারা যাওয়ার পর 2000 বছর পেরিয়ে গেছে, 20 সেঞ্চুরিজ পেরিয়ে গেছে, তারপর আবার কীরকম অরাজকতা দেখা দিচ্ছে। তাহলে কি যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন ঘটবে? তা তিনি কবি অনুমান করছেন যে নিশ্চিতভাবে সেকেন্ড কামিং কিন্তু আসন্ন, দ্বিতীয় আগমন কিন্তু আসন্ন। দ্য সেকেন্ড কামিং, হ্যাঁ দ্বিতীয় আগমন কার? যীশু খ্রিস্টের। হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট। আর এই কথাগুলো বলা মাত্রই হোয়েন এ ভাস্ট ইমেজ আউট অফ স্পিরিটুয়াস মুন্ডি, একটা বিশাল বড় প্রতিচ্ছবি দেখা গেল। কার? স্পিরিটুয়াস মুন্ডির। এই স্পিরিটুয়াস মুন্ডিটা কি না, যাকে আমরা বাংলায় বলতে পারি বিশ্বসত্তা। বিশ্বসত্তা মানে এখানে কবি ইয়েটস স্পিরিটুয়াস মুন্ডি বলতে বিশ্বব্যাপী সমস্ত প্রতিমূর্তি ও প্রতীকের উৎসের কথা বলেছেন। তো সেই স্পিরিটুয়াস মুন্ডি বিশাল বড় প্রতিচ্ছবি, যেটা বিশ্বাত্মার ছবি, বিশ্ব আত্মার ছবি, সেই ছবি দেখা গেল। ট্রাভেলস মাই সাইট, যেটা আমার দৃষ্টিকে ব্যাহত করছে, সমস্যা ফেলছে। অত বড় জিনিস আমি আমার চোখ দেখতে অভ্যস্ত নয়, তাই আমার সাইট, আমার যে দৃষ্টিশক্তি সেটা কষ্ট পাচ্ছে এত বড় ছবি, এত বড় প্রতিচ্ছবি দেখতে পেয়ে। সামহোয়ার ইন দ্য স্যান্ডস অফ দ্য ডেজার্ট, কোথাও না কোথাও মরুভূমির বালুকা রাশির মধ্যে, এ শেপ উইথ লায়ন বডি অ্যান্ড দ্য হেড অফ এ ম্যান, যে স্পিরিটাস মুন্ডি তিনি দেখতে পেলেন, বিশ্ব আত্মার ছবি দেখতে পেলেন, সেটা বিশাল বড় আকারে একটা মূর্তি, যাতে সিংহের শরীর রয়েছে আর মানুষের মাথা রয়েছে। এরকম একটা ছবি যার মাথাটা হচ্ছে মানুষের আর বডি হচ্ছে সিংহের। সেই বিশ্ব আত্মার ছবি আমি দেখতে পেলাম মরুভূমি বালুকা রাশির মধ্যে, বিশাল বড় ছবি। সেই ছবি আমার দৃষ্টিকে আঘাত করছে, আহত করছে। এ গেজ ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান। আর সে বিশ্বাত্মার চোখে একটা দৃষ্টি দেখলাম, যেটা শূন্য দৃষ্টি এবং নির্মম দৃষ্টি, সূর্যের মতো নির্মম দৃষ্টি। ইজ মুভিং ইটস স্লো থাইজ। আর সেই বিশ্ব আত্মা, সে বিশাল প্রতিমূর্তি, বিশাল ছবি, সে তার থাইগুলোকে মানে উরুগুলোকে ক্রমশ প্রসারিত করছে, সামনের দিকে এগোচ্ছে। হোয়াইল অল অ্যাবাউট ইট রিল শ্যাডোজ অফ দ্য ইন্ডিগন্যান্ট ডেজার্ট বার্ডস। আর যখন সে প্রতিচ্ছবির চারপাশে রয়েছে ইন্ডিগন্যান্ট মানে ক্ষুব্ধ, ডেজার্ট বার্ডস মানে মরুভূমির পাখি,
ক্ষুব্ধ মরুভূমির পাখির যে রিল শ্যাডোজ মানে চক্রাকার যে ছায়াগুলো সেগুলো দৃশ্যমান হচ্ছে, মানে সেই প্রতিমূর্তি এগোচ্ছে, প্রতিচ্ছবি এগোচ্ছে, চারপাশে যে পাখিগুলো রয়েছে তারা কিন্তু হাসি খুশি নেই, তারা প্রচণ্ড ক্ষুব্ধ, তারা গোল 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 করে ঘুরপাক খাচ্ছে। আর সেই ছবির মধ্যে সেই প্রতিচ্ছবিটা এগোচ্ছে, দ্য ডার্কনেস ড্রপস এগেন। আর এতে দেখা যাচ্ছে, এতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে অন্ধকার খুবই আসন্ন, অন্ধকার আবার ছড়িয়ে পড়ছে। অন্ধকার বলতে এখানে কি, সমাজের অন্ধকার, মানবিকতার অন্ধকার, ইনসানিয়ত এর অন্ধকার, সেটা আবার নেমে আসছে, ছড়িয়ে পড়ছে। বাট নাও আই নো দ্যাট 20 সেঞ্চুরিজ অফ স্টোনি স্লিপ। আর এখন আমি বুঝতে পারছি, আমি জানতে পারছি যে 20 সেঞ্চুরিজ মানে 20টা শতক মানে 2000 বছর, অফ স্টোনি স্লিপ মানে পাথুরে নিদ্রা। অ্যাকচুয়ালি যীশু খ্রিস্ট যখন এসেছিলেন, প্রথম আগমন ঘটেছিল, মানুষ ভালোবাসার আলো, জ্ঞানের আলো, ধর্মের আলো পেয়েছিল। তারপর তিনি মারা যাওয়ার পর আরও 2000 বছর কেটে গেছে, মানুষ কীরকম আবার পাথুরে নিদ্রায় মগ্ন হয়ে গেছে, যে নিদ্রা সহজে ভাঙতে চাইছে না, মানবিকতা আবার জাগতে চাইছে না। আমি বুঝতে পারছি সেই 2000 বছরে পাথুরে নিদ্রা আবার ছেয়ে গেছে গোটা দুনিয়াতে। ওয়ার ভেক্স টু নাইট মেয়ার, আর সেটা ক্রমশ দুঃস্বপ্নে পরিণত হয়েছে। বাই এ রকিং ক্র্যাডেল, একটা পাথুরে দোলনার মতো, পাহাড়ে দোলনার মতো, দোদুল্যমান দোলনার মতো, সেখানে দুঃস্বপ্নে রূপান্তরিত হয়েছে। মানে মানুষ যখন খুব খুনি হয়ে যায় না, মানুষ যখন বিশৃঙ্খলা ছড়িয়ে থাকে না, তখন অন্য যে বাড়িগুলো, পাড়ার যে বাড়িগুলো, গ্রামের যে বাড়িগুলো, কেউ কি শান্তিতে ঘুমাতে পারে বলো? তখন তাদের স্বপ্নটা দুঃস্বপ্ন হয়ে যায়। আর যেভাবে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে, কবি বলছেন এমনিতে মানুষ যেন 2000 বছরের যেন একটা পাথুরে নিদ্রায় মগ্ন, জ্ঞানের আলো তারা পাচ্ছে না, মানবিকতার আলো তারা পাচ্ছে না, এবং সেটা ক্রমশ বিরক্তি মানে দুঃস্বপ্নের বিরক্তিতে রূপান্তরিত হয়েছে। অ্যান্ড হোয়াট রাফ বিস্ট, আর সেই জঘন্য পশুটা, জঘন্য পশু বলতে সেই স্পিরিটাস মুন্ডির কথা বলা হচ্ছে, বিশ্বাত্মার কথা বলা হচ্ছে, যেটা ধ্বংসের প্রতীক রূপে এগোচ্ছে। সেই জঘন্য পশুটা, ইটস আওয়ার কাম রাউন্ড অ্যাট লাস্ট, অবশেষে যেন তারই সময় এসে চলে গেল। যেমন আমরা অনেক দেখতে পাই যে দেখবে যখন বিশৃঙ্খলা রাজত্ব করে, যখন অনিয়ম রাজত্ব করে, কিছু সমাজে দালাল টাইপের মানুষ রাজত্ব করে, সমাজে কিছু খারাপ মানুষ রাজত্ব করা শুরু করে দেয়, যেন সেই সময়টা এসে হাজির হয়ে গেছে। ভালো লোকের যেন সন্ধান নেই, ভালো সময়ের যেন কোনো দেখা নেই। স্লাউচেস টুয়ার্ডস বেথেলহেম টু বি বর্ন, আর সেই বিশ্বাত্মার যে প্রতিচ্ছবি যেটাকে কবি দেখতে পেলেন, সেই প্রতিচ্ছবি স্লাউচেস মানে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে টুয়ার্ডস বেথেলহেমের দিকে এগিয়ে যাচ্ছে, টু বি বর্ন জন্ম লাভ করার জন্য। সেটা কি আবার বেথেলহেমের দিকে যাচ্ছে? সেখানে গিয়ে সে কি জন্মাবে? এখন ওই প্রতিচ্ছবি জন্ম হবে, সমাজে কি বিশৃঙ্খলা আরও বেশি বেড়ে যাবে, নাকি যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন ঘটবে? এই বেথেলহেম মানে যেটা যীশু খ্রিস্টের জন্মস্থান, বর্তমানে প্যালেস্তাইনে অবস্থিত। নাম শুনেছ তো, ইসরায়েল আর প্যালেস্তাইন, প্রায় আমাদের খবরের শিরোনামে আমরা দেখতে পাই। সেই প্যালেস্তাইনে অবস্থিত জেরুজালেম, বেথেলহেম, তো সেই বেথেলহেমের দিকে এগোচ্ছে সেই স্পিরিটাস মন্ডি, সেখানে আবার নতুন করে জন্ম লাভ করবে বলে। তো এক্ষেত্রে এইভাবে কবি দোদুল্যমান অবস্থায় আছেন যে সমাজে ভালো কিছু আসন্ন, নাকি আবার বিশৃঙ্খলা আরও করাল গ্রাস থাবা বিস্তার করবে এই দুনিয়ার উপরে? মানুষ থাকবে, নাকি মানুষ অমানুষদের শিকার হবে? এইভাবে খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে এই খুবই আশা নিয়ে যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমন ঘটুক, এই আশা নিয়ে ডব্লিউ.বি. ইয়েটস এই সুন্দর কবিতাটি লিখেছেন, দ্য সেকেন্ড কামিং। এটা আমাদের ক্লাস 11-এর থার্ড পোয়েম, ফার্স্ট সেমিস্টারের। তো এই আমরা কবিতাটা পড়লাম, মানে বোঝার চেষ্টা করলাম। দরকার পড়লে ভিডিওটা আরেকবার দেখে নাও, কবিতাটা ভালো করে বুঝে নাও। খুব সুন্দর কবিতা। এর প্রশ্নোত্তর কী রকম হতে পারে জানি আমরা, এমসিকিউ আকারে পরীক্ষা হবে। এই প্রশ্নোত্তরের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করতে থাকবো, তোমরা দেখে নেবে। এছাড়া আমার চ্যানেলে ভিজিট করো। তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে ইংরেজিতে প্রস্তুতি নিতে গিয়ে যা যা ভিডিও তোমাদের লাগবে, তোমাদের যা যা ডকুমেন্টস লাগবে বা তথ্য লাগবে, সবই আমার চ্যানেলে পেতে থাকবে। কোথাও যেতে হবে না, এক জায়গায় তোমরা সমস্ত সাহায্য পেতে থাকবে।